সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ থেকে মাঠে নামছে বিএনপি। তফসিল অক্টোবর-নভেম্বরে, ডিসেম্বরের সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি। শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে ২১ ফেব্রুয়ারি। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। কুড়িগ্রাম সীমান্ত থেকে অবশেষে সিসি ক্যামেরা খুলে নিল বিএসএফ। ভারতীয়দের দুশ্চিন্তা বাড়ালো ট্রাম্পের নয়া নীতি। আজ থেকে মাঠে নামছে বিএনপি। ৪ দফা দাবিতে জনদাবির ব্যানারে আজ থেকে কর্মসূচিতে নামছে বিএনপি। প্রথম দিনে ৯টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সোমবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি ৮ দিনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ প্রথম দিন বুধবার লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাউদ্দিন আহমেদ, খুলনায় হাফিজউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মজেম হোসেন আলাল, সুনামগঞ্জ উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং জামালপুরে থাকবেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ১৭ ফেব্রুয়ারি যশোরে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইল স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মাদারীপুরে সেলিমা রহমান, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঠাকুরগাঁয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, মৌলভীবাজারে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং ভোলায় থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন। তফসিল অক্টোবর-নভেম্বরে, ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি। এজন্য জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি শেষ করতে সময় নির্ধারণ করেই কাজ করছে সাংবিধানিক এই সংস্থাটি। এছাড়া নির্বাচনী মালামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা আপাতত ভাবছে না ইসি। সরকার চাইলে স্বল্প সংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের শেষ দিকে ভোট করতে হলে নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে হবে, আর ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন করতে হলে অক্টোবরের মাঝামাঝিতেই তফসিল দিতে হবে। তবে সব ধরনের প্রস্তুতি শেষ করে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা কঠিন হবে বলে মনে করছেন কর্মকর্তারা। আগামী ডিসেম্বর ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়ন সহযোগী ১৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক হয়। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ভিন্ন প্রস্তুতি নেই, একটাই প্রস্তুতি, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি বিবেচনা করতে পারে। এদিকে শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে ২১ ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি, তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশ ও সাম্প্রতিক কাঠামো সম্পর্কে জানা গেছে, দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ অসীমের বাড়ি পর্যন্ত লং মার্চ করা হবে। দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী ১৫ দিনের এই লং মার্চ করা হবে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে। আহ্বায়ক কমিটি হওয়ার পরেই নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে ও জেলা উপজেলার প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতিমধ্যেই জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ২ দিনের মধ্যে ৫ লাখের বেশি মানুষের মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
এদিকে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রসঙ্গত 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দীদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানই সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। কুড়িগ্রাম সীমান্ত থেকে অবশেষে সিসি ক্যামেরা খুলে নিল বিএসএফ। কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তে শূন্যরেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি অবশেষে খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে দক্ষিণ বারজানি এলাকায় লাগানো ক্যামেরাটি খুলে নেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান। এর আগে রোববার রাতে বিএসএফ গোপনে বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার 978 এর 9S সাব পিলারের পাশে একটি মসজিদের পাশে গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায়। এই মসজিদ দুই দেশের শূন্যরেখায় পড়ে এবং এখানে বাংলাদেশ ভারত দুই দেশের নাগরিকরা নামাজ আদায় করতে আসছে। এই ঘটনায় সুরাহা না হয় সোমবার দিনব্যাপী বিজিবি এবং বিএসএফ এর ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সুরাহা হয়নি। পরে মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানানোর পর তা খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবারে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফ এর পক্ষে 162 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। ভারতীয়দের দুশ্চিন্তা বাড়ালো ট্রাম্পের নয়া নীতি। আমেরিকায় জন্মগ্রহণ করা শিশুদের নাগরিকত্ব প্রদানের দীর্ঘদিনের নীতি বদলাতে চাইছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার ফলে হাজার হাজার ভারতীয় পরিবার গভীর অনিশ্চয়তায় পড়তে পারেন। মূলত যেসব ভারতীয় দম্পতি কর্মসূত্রে আমেরিকায় বসবাস করছেন এবং সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই নতুন আইন বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে আমেরিকায় জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে সে দেশের নাগরিকত্ব মেলায়, কিন্তু ট্রাম্প আগে বলেছিলেন হোয়াইট হাউসে ঢোকার 24 ঘন্টার মধ্যেই তিনি এই নিয়ম পরিবর্তন করবেন। এরই অংশ হিসেবে তিনি গত 21 জানুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তা কার্যকর হয়নি। ক্যালিফোর্নিয়া বসবাসকারী ভারতীয় ইঞ্জিনিয়ার অক্ষয় পাইস ও তার স্ত্রী নেহা এই পরিস্থিতিতে ভীষণ উদ্বিগ্ন। নেহা সন্তান সম্ভাবা, আর ট্রাম্পের ঘোষণার পর থেকেই তারা ভাবনায় পড়ে গেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, এটি আমাদের সরাসরি প্রভাবিত করবে। যদি নতুন নিয়ম কার্যকর হয় আমরা কি করব বুঝতে পারছি না। আমরা শুধু চাই আমাদের সন্তান সুষ্ঠুভাবে জন্ম নিক, তারপরই ভাবতে হবে নাগরিকত্বের বিষয়টি। শুধু অক্ষয় নেহা দম্পতিই নয়, অনেক ভারতীয় দম্পতি এখন নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই সন্তান জন্ম দেওয়ার কথা ভাবছেন। ফলে গর্ভবতী মহিলারা সিজারিয়ান অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন যাতে তারা নাগরিকত্ব সুবিধা নিশ্চিত করতে পারেন। বর্তমানে আমেরিকায় বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম অভিবাসী গোষ্ঠী ভারতীয়রা। 5 লাখেরও বেশি ভারতীয় নাগরিক H-1B ও অন্যান্য অভিবাসী ভিসায় আমেরিকায় থাকেন। এখন পর্যন্ত তাদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকেন, যা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করে। কিন্তু ট্রাম্পের নতুন নিয়ম কার্যকর হলে অভিবাসী ভিসাধারীদের সন্তানেরা আর আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে না। এতে ভবিষ্যতে অভিবাসন ও গ্রিন কার্ড পাওয়ার পথও কঠিন হয়ে যাবে।